ক্লাস 10-এর বহির্জাত প্রক্রিয়া এবং তার ফলে গঠিত ভূমিরূপে আমরা ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে নদীর মধ্য এবং নিম্নগতিতে সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো নদীর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয় তার মধ্যে জলপ্রপাত, খরস্রোত, গিরিখাত এইগুলো যেমন দেখতে পাওয়া যায় সেরকমভাবেই নদীর মধ্য এবং নিম্ন গতিতে সঞ্চয় কার্যের ফলে কিছু ভূমিরূপ সৃষ্টি হয়। সেগুলোর মধ্যে মধ্য এবং নিম্ন গতিতে নদীর প্রধান কাজ হচ্ছে সঞ্চয়। তো সঞ্চয় কাজ দ্বারা নদী উপত্যকা অগভীর হয়। উপত্যকা অগভীর হওয়ায় জলের পরিমাণ বাড়তে থাকে এবং নদী নিম্নক্ষয় করতে না পেরে সামান্য পার্শ্বক্ষয় করে। তো এই সঞ্চয় কার্যে যে ভূমিরূপগুলো দেখা যায় তার মধ্যে প্রথম হচ্ছে পলল শঙ্কু ও পলল ব্যজন। তো আমি পলল শঙ্কু কি বা পলল ব্যজনী কি এটা বলবো। পলল শঙ্কু বলতে বোঝাচ্ছে, দেখো, হঠাৎ যদি ভূমির ঢাল কমে যায়, পর্বতের পাদদেশে নদীবাহিত বোল্ডার, নুড়ি, বালি, পলি এগুলো সমস্ত কি হয়, শঙ্কুর আকারে সঞ্চিত হয়। পর্বতের পাদদেশে এই শঙ্কুর আকারে গঠিত ভূমিরূপকে পলল শঙ্কু বলে। শিলিগুড়ির অদূরে তিস্তা নদীতে এরকম পলল শঙ্কু দেখা যায়। তো এই পলল শঙ্কু ওপর দিয়ে প্রবাহিত নদী খাত দ্বারা শঙ্কু প্রায় অর্ধ গোলাকার বিভাজন হয়। হ্যাঁ, তাহলে এই পলল শঙ্কু ওপরে প্রবাহিত নদীর খাত দ্বারা শঙ্কু প্রায় অর্ধ গোলাকারে বিভাজন ঘটে। তো এই হাত পাখার ন্যায় দেখতে গোলাকার ভূমিরূপ পলল ব্যজনী নামে পরিচিত। এই পলল ব্যজনী কোথায় দেখা যায়? ভারতের কুশি নদীতে বিস্তৃত অঞ্চল জুড়ে পলল ব্যজনী দেখা যায়। শিবালিক হিমালয়ের পাদদেশে গড়ে ওঠা পলল ব্যজনী পরপর যুক্ত হয়ে অনেক সময় ঢেউ খেলানো পাদদেশীয় সমভূমি বা ভাবর নামেও পরিচিত হয়। তো এই তো গেল আমাদের পলল শঙ্কু কি, পলল ব্যজনী কি। হ্যাঁ, তো এই পলল শঙ্কু এবং পলল ব্যজনী কিন্তু নদীর মধ্য গতিতে গঠিত ভূমিরূপের মধ্যে পড়বে। এরপর যেটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের যেটা রয়েছে নদী বাঁক বা মিয়েন্ডার কি। হ্যাঁ, তো নদী বাঁক বা মিয়েন্ডার নদীর উপত্যকায় সঞ্চয় বাড়ার মধ্যে নিম্ন গতিতে এবং মধ্য গতিতে নদীর গতিবেগটা কমে যায়। এমন সময় প্রবাহ পথ কঠিন শিলা দ্বারা বাধা পেলে নদী তা অতিক্রম করতে না পেরে এঁকে বেঁকে প্রভাবিত হয়। তো নদীর এই প্রবাহ পথটাকে মিয়েন্ডার বলে, নদী বাঁক বা মিয়েন্ডার। নদী বাঁকের অবতল অংশে জলস্রোতের আঘাতে ক্ষয়কাজ দ্বারা নদী পার খাড়া হয়ে থাকে। তো নদীর বাঁকের উত্তল অংশে পলি সঞ্চিত হয়ে নদী পার মৃদু ঢালযুক্ত হয়। নদী বাঁক বা মিয়েন্ডার কথাটি তুরস্কের বাঁকবহুল নদী মিয়েন্ড্রস এখান থেকে এসেছে। ভারতের লখনৌ এবং সুলতানপুরের মাঝে গোমতী নদীতে আদর্শ নদী বাঁক দেখতে পাওয়া যায়। তো এটা তো গেল নদী বাঁক বা মিয়েন্ডার কি। পলল শঙ্কু, পলল ব্যজনী কি, তাদের ফলে মানে সেগুলো সেই ভূমিরূপগুলোর আমরা চিত্র দেখলাম। এবার হচ্ছে নদী বাঁক বা মিয়েন্ডার কি এটা জানলাম। এবার নদীর মধ্য এবং নিম্ন গতিতে ঘটিত আরেকটি ভূমিরূপ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতির হ্রদ। হ্যাঁ, তো অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলতে কি বোঝাচ্ছে, দেখো, যে একটা নদী যখন মধ্য এবং নিম্ন গতিতে ক্ষয় বহন করে এবং সঞ্চয় করে, তো এই তিনটে মিলিত ভূমিরূপ কিন্তু অশ্বক্ষুরাকৃতির হ্রদ। হ্যাঁ, তার মানে কি বললাম, এই অশ্বক্ষুরাকৃতির হ্রদ হচ্ছে মধ্য নিম্ন গতিতে ক্ষয় বহন সঞ্চয় কার্যে মিলিত ভূমিরূপ। নদী বাঁকের অবতল ঢালে বা খাড়া পারে পার্শ্বক্ষয় এবং উত্তল ঢালে সঞ্চয় চলতে থাকলে একসময় বাঁকের মধ্যবর্তী স্থান সংকীর্ণ হয়ে যুক্ত হয়। এমন সময় নদী কিন্তু সোজাভাবেই চলতে থাকে। নদী বাঁকটা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করে। এই বিচ্ছিন্ন নদী বাঁককে খোঁড়ার খুরের মতো দেখতে লাগে, এই জন্য এটাকে অশ্বক্ষুরাকৃতির হ্রদ।
কোথায় দেখতে পাওয়া যায় এই অশ্বক্ষুরাকৃতির হ্রদ? পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় ভাগীরথী নদীর দুপাশে এইরকম অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখতে পাওয়া যায়। তো মুর্শিদাবাদের মতিঝিল এইরকম কিন্তু একটা অশ্বক্ষুরাকৃতির হ্রদের উদাহরণ। এবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্লাবনভূমি। প্লাবনভূমিটা কি? প্লাবনভূমি বা এটাকে ফ্ল্যাট প্লেনও বলে। তো ফ্ল্যাট প্লেন বলো বা প্লাবনভূমি বলো, এটা বললে আমরা বলবো যে ভূমিঢাল কমায় মধ্য এবং নিম্ন গতিতে নদী উপত্যকা সঞ্চয় দ্বারা অনেকটা ভরাট হয়। তো এমন সময় বর্ষার অতিরিক্ত জল নদী তার উপত্যকার মধ্যে ধরে রাখতে পারে না, তো না পেরে দুকুল ছাপিয়ে সংলগ্ন অববাহিকাকে প্লাবিত করে। প্লাবিত হয়ে আসা পলি থিতিয়ে থাকা এই অববাহিকাতে যে ভূমিরূপ গড়ে ওঠে তাকে প্লাবনভূমি বলে। তো উদাহরণ হিসেবে কি বলবো? গঙ্গা, ব্রহ্মপুত্র, মিসিসিপি, আমাজন, নীল নদ, মেকং প্রভৃতি নদীতে এরকম প্লাবনভূমি দেখতে পাওয়া যায়। এরপর যে ভূমিরূপ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বাভাবিক বাঁধ। দেখো, এই প্লাবনভূমি যে জায়গাগুলোতে দেখতে পাওয়া যায় না, তো স্বাভাবিক বাঁধও কিন্তু এই একই জায়গাতে দেখতে পাওয়া যায়। আমরা স্বাভাবিক বাঁধ কিরকম ভাবে গঠিত হয়, তো এটা বললে আমরা এভাবে বলবো জিনিসটাকে যে নদী উপত্যকায় জলের সরবরাহ কমে গেলে প্লাবনের জল উপত্যকায় ফিরে আসে। উপত্যকা ছাপিয়ে প্লাবনের সময় নদীর সঞ্চিত পলি, বালি এবং প্লাবনের শেষে প্লাবনভূমির পলি, বালি নদীর কিনারায় সঞ্চিত হয়। তো নদীর কিনারায় সঞ্চিত এই বাঁধকে আমরা বলবো স্বাভাবিক বাঁধ। এই স্বাভাবিক বাঁধ কোথায় দেখতে পাওয়া যায়? আমরা যদি উদাহরণ বলবো যে ভারতের গঙ্গা এবং তার উপনদীগুলোতে স্বাভাবিক বাঁধ দেখতে পাওয়া যায়। স্বাভাবিক বাঁধের ঢাল নদী কিনারা থেকে প্লাবনভূমির মুখী হয়। স্বাভাবিক বাঁধ বন্যা প্রতিরোধে এবং পরিবহনের মাধ্যমে কাজ করে। এরপর আলোচনা করব হচ্ছে খাঁড়ি বা এস্টুয়ারি কি। তো খাঁড়ি বা এস্টুয়ারি হচ্ছে, দেখো, নদীর মোহনায় জোয়ারের জল উৎস অভিমুখে দ্রুত বেগে প্রবেশ করায় ফানেল আকৃতির অসংখ্য প্রশস্ত নালার সৃষ্টি হয়। নদী মোহনায় সৃষ্ট এই প্রশস্ত ফানেল আকৃতির নালাগুলোকে খাঁড়ি বলে। উদাহরণ কি? সুন্দরবন অঞ্চলের নদীগুলোতেই অসংখ্য খাঁড়ি দেখা যায়। যেমন ধরো টেমস, লাপ্লাটা নদীর খাঁড়ি অত্যন্ত চওড়া। অব নদীর অববাহিকায় অবস্থিত খাঁড়িটি পৃথিবীর দীর্ঘতম খাঁড়ি। এবার আলোচনা করব হচ্ছে নদী চর কি। নদী চর হচ্ছে ভূমির ঢাল কমে যাওয়ায় মধ্য বিশেষত নিম্ন গতিতেই নদী ধীর গতিতে প্রবাহিত হয়। নদীর গর্ভে এই গতিতে পলি সঞ্চিত হয়ে সৃষ্টি হওয়া ভূমিরূপকে নদী চর বলে। নদী চরের পরপর পলির সঞ্চয়ে চর কিন্তু জলের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, একে নদী দ্বীপ বলে। আসামে ব্রহ্মপুত্র নদের উপরে মাজুলি ভারত তথা এশিয়ার বৃহত্তম নদী দ্বীপ। আমাজনের মোহনায় ইলহা দা ম্যারাজো পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ। আর এবার আমি বদ্বীপ কাকে বলে বলবো। তো এই বদ্বীপও কিন্তু নদীর মধ্য নিম্ন গতিতে গঠিত ভূমিরূপের মধ্যে পড়বে। আমাদের বদ্বীপ থেকে কিন্তু আলাদা করেও একটা বড় প্রশ্ন আসতে পারে, বদ্বীপ কাকে বলে, বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ বা বদ্বীপের শ্রেণী বিভাগ। তো এই বদ্বীপের পোর্শনটাও কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আগে বদ্বীপ কাকে বলে একটু জেনে নিই। বদ্বীপ হচ্ছে প্রবাহ শেষে নদী যেখানে সাগর বা হ্রদে মেশে ভূমিঢাল কমে যাওয়ায় সেই মোহনা অংশে নদীবাহিত কাদা, পলি, বালি স্তরে স্তরে সঞ্চিত হয়ে মাত্রাহীন বা গ্রিক অক্ষরে ডেল্টার ন্যায় যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে বদ্বীপ বলে। পৃথিবীর বেশিরভাগ বড় নদীর অববাহিকায় এরকম বদ্বীপ দেখা যায়। গঙ্গা, ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এবার আসবো বদ্বীপের শ্রেণী বিভাগ। সাধারণত বদ্বীপ ত্রিকোণাকৃতি হলেও আকৃতিগতভাবে বদ্বীপ নানান প্রকারের হয়ে থাকে।
যেমন কি ধনুকাকৃতি বদ্বীপ, তীক্ষ্ণাগ্র বদ্বীপ, পাখির পায়ের মতো বদ্বীপ। হ্যাঁ, তো ধনুকাকৃতি বদ্বীপ হচ্ছে শক্তিশালী প্রধান অনুগামী নদী এর শাখা দ্বারা সঞ্চয়ের যে বদ্বীপ সমুদ্রমুখী বহির্রেখা সমুদ্রের দিকে ধনুকের মতো বাঁকানো বা আকৃতি বিশিষ্ট হয়, তাকে ধনুকাকৃতি বদ্বীপ বলে। এর বৈশিষ্ট্য কি না, এই জাতীয় বদ্বীপগুলো নদী এবং সমুদ্রের শক্তি পরস্পরের বিপরীতে কাজ করে থাকে। মানে এই বদ্বীপ সৃষ্টিতে নদী সমুদ্রের শক্তি পরস্পরের বিপরীতে কাজ করে। দ্বিতীয়ত, শক্তিশালী অনুগামী নদীর সঞ্চয়ে সমুদ্রের দিকে বদ্বীপ ধনুকের মতো দেখতে হয়। আরেকটা বলতে পারো এর বৈশিষ্ট্য হিসেবে, সাধারণত এই বদ্বীপগুলো আয়তনে বড় হয়। উদাহরণ কি বলবো, গঙ্গা, ব্রহ্মপুত্র, নীলনদ, রাইন, হুয়াংহো প্রভৃতি নদীর বদ্বীপ। এবার আসবো তীক্ষ্ণাগ্র বদ্বীপ, বা এটাকে না কাসপেট বদ্বীপও বলে। মোহনার সমুদ্র তরঙ্গের আঘাত প্রবল হলে প্রধান অনুগামী নদীর সঞ্চিত পলি দুদিক ছড়িয়ে বা করাতের দাঁতের মতো আকৃতি বিশিষ্ট এই বদ্বীপ গঠিত হয়। তীক্ষ্ণাগ্র বা করাতের দাঁতের মতো একে বলা হয় তীক্ষ্ণাগ্র বদ্বীপ। তো এই বদ্বীপের বৈশিষ্ট্য কি, মোহনায় নদীর শক্তির চেয়ে সমুদ্রের শক্তি যখন বেশি থাকে, নদীর শক্তির বিপরীতে অভিমুখে সমুদ্রের শক্তি কাজ করে। এখানে উদাহরণ হিসেবে বলবো স্পেনের রিও এব্রো, ইতালির টাইবার, ভারতের সুবর্ণরেখা বদ্বীপ। পাখির পায়ের মতো বদ্বীপ কাকে বলে, মোহনায় সমুদ্র তরঙ্গের শক্তি যখন কমে যায়, গতিশীল প্রধান অনুগামী নদী ও এর শাখা দ্বারা বয়ে আনা পলি সমুদ্রের খানিকটা এগিয়ে পাখির পায়ের আঙুলের আকৃতি বিশিষ্ট একটা বদ্বীপ গড়ে তোলে, একে পাখির পায়ের মতো বদ্বীপ বলে। এর বৈশিষ্ট্য কি, সমুদ্র তরঙ্গের শক্তি অপেক্ষা নদীর শক্তি বেশি হয়, শাখা নদীর পলি পাখির পায়ের আকৃতিতে সঞ্চিত হয়। উদাহরণ কি, মিসিসিপি মৌসুরি বদ্বীপ। তাহলে আমি তিনটে বদ্বীপ নিয়ে আলোচনা করে দিলাম। ধনুকাকৃতি বদ্বীপ কি, তার উদাহরণ, তার বৈশিষ্ট্য, তীক্ষ্ণাগ্র বদ্বীপ কি, তার উদাহরণ, তার বৈশিষ্ট্য, এবং পাখির পায়ের মতো বদ্বীপ কি, তার উদাহরণ, তার বৈশিষ্ট্য। আচ্ছা, এবার যদি আমাদেরকে বলি বদ্বীপটা কি করে সৃষ্টি হচ্ছে, মানে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ কি, তো এটাকে আমরা এভাবে ব্যাখ্যা করব যে, প্রথম কথা হচ্ছে বৃহৎ নদী অববাহিকা, দীর্ঘ প্রবাহ পথ এবং একাধিক উপনদীর মিলনে নদী অববাহিকা বৃহৎ আকৃতির হয়। এই বৃহৎ অববাহিকার বিস্তৃত অঞ্চল থেকে নদী জলের সাথে প্রচুর পলি বয়ে আনে। তো মোহনায় ওই পলির সঞ্চয়ের ফলে বদ্বীপ সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে নরম শিলা, সফট রক। ধারণ অববাহিকা এবং প্রবাহ পথে নরম শিলা থাকলে নদীর বোঝাই পরিমাণ বাড়ে। উপস্থিত নরম শিলা ও প্রবাহপথে শিলার গাঠনিক দুর্বলতা থাকলে তবে যে বদ্বীপ সৃষ্টি হয়, এবং এটাই বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ। এরপর বলবো দীর্ঘ, মধ্য ও নিম্ন প্রবাহ। মধ্য ও নিম্ন প্রবাহ তথা সমভূমি প্রবাহে ভূমির ঢাল কম হয়। তো নদী মৃদু ঢালে ও মন্দ স্রোতে মোহনায় যখন মিশে যায় তখন পলি মোহনার কাছাকাছি নিক্ষিপ্ত হয়। তাই সুদীর্ঘ, মধ্য ও নিম্ন প্রবাহ বদ্বীপ সৃষ্টির অনুকূল হয়। এরপর বলবো মৃদু ঢালু মোহনা। মোহনায় মৃদু ঢাল সমুদ্রে মিশলে পলি সঞ্চয়ের দ্বারাও কিন্তু অনেক সময় বদ্বীপ গঠন সহজ হয়। অগভীর সমুদ্র, মোহনার কাছে সমুদ্রের গভীরতা কম হলে নদীর দ্বারা আনা পলির সঞ্চয়ে সৃষ্ট ভূভাগ সমুদ্র জলের ওপরে উঠে বদ্বীপ গঠনে সাহায্য করে। সমুদ্র জলের লবণতা ও ঘনত্ব, সমুদ্র জলের লবণতা বেশি হলে জলের ঘনত্ব বেশি হয়। নদী মোহনায় সমুদ্র জলে বেশি লবণতা উপস্থিত থাকলে সহজে পলি অধিক্ষিপ্ত হয়, এবং তার ফলে যে বদ্বীপ সৃষ্টিটা খুব ভালো হয়। হ্যাঁ, এটাই বদ্বীপ সৃষ্টিতে বলতে পারো সাহায্য করে। এরপরে শান্ত সমুদ্র। মোহনার কাছে জোয়ার ভাটা ও সমুদ্র স্রোতের প্রকোপ কম হলে পলিরাশি দ্রুত মোহনায় সঞ্চিত হয়ে বদ্বীপ সৃষ্টিতে সাহায্য করে। আরেকটা যেটা আসে সেটা হচ্ছে বিপরীতমুখী স্রোত ও বায়ু। মোহনায় নদীর স্রোতের বিপরীতে প্রবাহিত মৃদু সমুদ্র স্রোত ও বায়ু প্রবাহ থাকলে পলি থিতিয়ে বদ্বীপ সৃষ্টি করে। তো এই তো হয়ে গেল আমাদের নদীর মধ্য এবং নিম্ন গতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো,
যদি মানে এই পোর্শন থেকে তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। আমি এর পরের দিন ক্লাস 10-এর বহির্জাত প্রক্রিয়ার হিমবাহের সম্পর্কে একটু আলোচনা করব।